আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের খবরের বিশেষ আয়োজন প্রার্থীদের নির্বাচনী ভাবনা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আজ আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন টাঙ্গাইল ৭ মির্জাপুরের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার জনাব আব্দুস সালাম খান। তিনি সংযুক্ত আরব আমিরাত বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা, সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক জিএস। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের সূত্রপাত কিভাবে হলো, যদি আমাদের দর্শকদের বলতেন। আপনাকে ধন্যবাদ। আসলে আমি ৮০ দশকের সাবেক ছাত্রনেতা। আমি যখন ছাত্র ছিলাম ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলাম। তা আমি দেশের বাইরে গিয়েছিলাম। যাওয়ার পরে যেহেতু ছাত্র জীবনের রাজনীতি করেছি, সঙ্গত কারণেই বিদেশে গিয়েও এখান থেকে বেরিয়ে আসতে পারিনি। আমি সংযুক্ত আরব আমিরাতের বিএনপির প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেছি। আমি সেখানে সভাপতির দায়িত্ব পালন করেছি, সাধারণ সম্পাদক ছিলাম। আমি একজন পেশাজীবী হিসাবে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছি। দি ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, আমি এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পেশাজীবী সংগঠন অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, আমি এর নির্বাচিত সহসভাপতি ছিলাম। সম্প্রতি জনাব তারেক রহমান সাহেবের নির্দেশক্রমে বিএনপি থেকে যে অনুমোদন দেওয়া হয়েছে অ্যাপ, অর্থাৎ অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, এই আহ্বায়ক কমিটির আমি অন্যতম সদস্য। একজন বিএনপির নেতা হিসেবে প্রবাস থেকে কিভাবে এদেশের জনগণের জন্য কাজ করেছেন? দেখেন, বিগত বছরগুলিতে বাংলাদেশের মানুষ কথা বলতে পারে নাই, স্বাধীনভাবে চলতে পারে নাই, কাজকর্ম করতে পারে নাই। বিশেষ করে যারা জাতীয়তাবাদী শক্তির পক্ষের মানুষ, তাদের অধিকার হনন করা হয়েছে। তারা বাড়িতে থাকতে পারে নাই। তারা হামলা, মামলা, নির্যাতন, নিপীড়ন, গুম খুম, হত্যার মাধ্যমে বিএনপির নেতাকর্মীদের জীবন বিষণ্ণ করে তুলেছেন। আমরা যারা বহির্বিশ্বে ছিলাম, আমরাও সেখান থেকে পরিত্রাণ পাইনি। কারণ আপনারা জানেন ওই স্বৈরশাসকের দোসর এবং ফ্যাসিস্ট তারা বিদেশেও অবস্থান করছে। আমরা যারা শহীদ জিয়ার সৈনিক, আমরা যারা বিদেশে ছিলাম, তারা এদেশের মতো না হলেও আমাদেরকে সামাজিকভাবে লাঞ্ছিত করেছে। বাংলাদেশ কনসুলেট, বাংলাদেশ এম্বাসি এবং সামাজিকভাবে যে সমস্ত অনুষ্ঠানাদি হতো সেখানে আমাদেরকে বাধা নিষেধ করা হয়েছিল। আমাদেরকে যারা জাতীয়তাবাদী আদর্শের মানুষ তাদেরকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছেন, যে আমরা এদেশের সন্ত্রাসী। আপনারা দেখেছেন ২৪-এর গণ আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে এদেশে যখন হত্যাযজ্ঞ চলছিল, হাজার মানুষকে হত্যা করে ঢাকার রাজপথ রক্তে রঞ্জিত করেছিল, আমাদের ছেলেরা আইন কানুনের দিকে তাকায় নাই। তখন তাদের প্রতি অনুভব করে, তাদের প্রতি সহমত দিয়ে পোষণ করে তারা সেখানে মিছিল করেছেন, জীবনের ঝুঁকি নিয়ে অনেকে ডেপুট করেছেন। আমরা সংযুক্ত আরব আমিরাতে থেকে আমরা অধিকারের কথা বলেছি, গণতন্ত্রের কথা বলেছি, জাতীয়তাবাদী আদর্শের পক্ষে আমরা সভা সমাবেশ, মিটিং করে জনমত যাচাই করেছি এবং জনমত সৃষ্টি করার জন্য আমরা অনেক কাজ করেছি। আমরা সেখানে ১০ লক্ষ প্রবাসী বাংলাদেশে আছেন, কিন্তু সেখানে আমরা মনে করি সংযুক্ত আরব আমিরাতে ৮০% মানুষ জাতীয়তাবাদী আদর্শের পক্ষের মানুষ। কারণ বিগত ১৫ বছরে এখানে গণতন্ত্র ছিল না, মানুষের অধিকার ছিল না, ভোটের অধিকার ছিন্ন করা হয়েছে, গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, দিনের ভোট রাতে করা হয়েছে। এর বিরুদ্ধে জনগণ সোচ্চার ছিলেন, কারণ বাংলাদেশের মানুষ সংগ্রামী চেতা। আপনারা জানেন ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল গণতন্ত্রের জন্য, সম অধিকারের জন্য। কিন্তু আমরা বিগত ১৫ বছর একটি দুঃশাসনের মধ্যে আমরা ছিলাম। জনগণ তাদের সঠিক অধিকার তারা পায় নাই, সেখানে তারা কথা বলতে পারে নাই, ব্যবসা বাণিজ্য করতে পারে নাই। আমরা যারা বিদেশে ছিলাম অনেকে দেশে আসতে পারে নাই, অনেকের বাড়িঘর
ক্ষতিগ্রস্ত হয়েছে, জমি জমা ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠান লুণ্ঠিত হয়েছে, আমরা নির্যাতিত নিপীড়িত, হয়তো আমরা জেলে যাইনি, কিন্তু আমরা ওখান থেকে যে কাজ করেছি, আমরা এদেশের গরিব মানুষ যারা অসহায় ছিলেন, যারা হামলা মামলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সাথে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমরা দেশ ও জাতির স্বার্থে দলের পক্ষে আমরা অবস্থান নিয়ে আমরা সেখানে জীবনের ঝুঁকি নিয়ে আমরা কাজ করেছি। যেহেতু আপনি টাঙ্গাইল ৭ সেখান থেকে মনোনয়ন প্রত্যাশী, তো এই সময়টাতে গত ১৭ বছর টাঙ্গাইল ৭ আসনের সঙ্গে আপনি কিভাবে সংযোগ করেছেন? তাদের এই এলাকার যারা জনগণ রয়েছে তাদের সাথে কিভাবে আপনার কথা ছিল, বা আপনি তাদের কিভাবে সহযোগিতা করেছেন, এই বিষয়টা যদি আমার দর্শকদের বলতেন। আমি আগেই বলেছি, যেহেতু ছাত্র জীবন থেকে ছাত্র রাজনীতি করেছি, সঙ্গত কারণে দেশের প্রতি, এলাকার প্রতি একটা মায়া মমতা, আত্মার বন্ধন আমার ছিল। সঙ্গত কারণেই আমি কিন্তু আমেরিকাবাসী হইনি, আমি কিন্তু স্থায়ীভাবে কানাডিয়ানবাসী হইনি। আমি যা কিছু উপার্জন করেছি তার একটি বিরাট অংশ এলাকায় আমি গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। 2008 সালে জিপে 5 প্রাপ্ত 104 জন ছেলে মেয়েকে আমি সম্বর্ধনা দিয়ে তাদেরকে উৎসাহিত করেছি, এবং মির্জাপুরের মসজিদ, মাদ্রাসা, মন্দির, স্কুল, কলেজ সকল জায়গায় তাদের সাথে যোগাযোগ রেখে তাদের সাথে সম্পর্ক সৃষ্টি করে জাতীয়তাবাদী আদর্শের যে ইচ্ছা আকাঙ্ক্ষা, বিশেষ করে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব কর্তৃক 31 দফা যে উপস্থাপন করা হয়েছে, যা জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবে কাজ করছে, এটাকে আমরা প্রত্যেকটি জায়গায়, বিশেষ করে স্কুল, মসজিদ, মাদ্রাসা, খেলাধুলা, সামাজিক অনুষ্ঠান, সেখানে গিয়ে আমরা বিতরণ করেছি এবং এলাকার মানুষকে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে এই 31 দফা জনস্বার্থে, দেশ ও জাতির স্বার্থে আমরা অবস্থান করছি। আপনারা যদি বিএনপিকে ম্যান্ডেট দেন, আগামী 26-এর নির্বাচনে আমাদের প্রতি আস্থা এবং বিশ্বাস রেখে যদি আমাদের পক্ষে অবস্থান নেন এবং ভোটাধিকার প্রয়োগ করেন, ইনশাআল্লাহ জনগণের যে চাহিদা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা এবং আমাদের 31 দফা বাস্তবায়নের মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নে আমরা কাজ করতে সক্ষম হব এবং জাতির উন্নয়ন হবে। এটি প্রত্যেকটি এলাকায় আমরা সেখানে জনসংযোগের মাধ্যমে, বৈঠকের মাধ্যমে, সভা আলোচনা মাধ্যমে আমরা যোগাযোগ রক্ষা করে, আপনারা যারা সাংবাদিক ভাই আছেন তাদের সাথে আলোচনা করে, এলাকার নেতৃস্থানীয় সুশীল সমাজের মানুষ যারা আছেন, স্কুল কলেজের ম্যানেজিং কমিটি, শিক্ষক, শ্রদ্ধেয় শিক্ষক যারা আছেন, তাদের সাথে যোগাযোগ রেখে প্রত্যেকটি এলাকায় আমরা গণসংযোগ চালিয়ে যাচ্ছি। বিএনপির পক্ষে আমরা কাজ করে যাচ্ছি। তো জনগণের আস্থা অর্জনে আপনি কি কি পদক্ষেপ বা কোন কোন পদক্ষেপ বাস্তবায়ন করতে চান আপনার টাঙ্গাইল ৭ আসনে? আসলে দেখেন, একটা নতুন জিনিস আমাদেরকে করতে হবে। আমরা সবসময় এমপি হচ্ছে আইনসভার সদস্য। অনেকের একটি ধারণা এমপি মানে হলে এলাকার উন্নয়ন করবেন। আমি এখান থেকে একটু ভিন্ন আঙ্গিকে বলতে চাই, আমি বিদেশে কাজ করেছি, আমি স্মার্ট টেকনোলজি, এআই টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি এর মাধ্যমে আগামী প্রজন্মকে আমরা সামনে এগিয়ে নিয়ে আসতে চাই। কারণ উন্নয়নের জন্য উপজেলা প্রশাসন আছে, উপজেলা পরিষদ আছে, পৌরসভা আছে, তারা দেখবেন। আমার ইচ্ছা হচ্ছে যে আমাদের দলের পক্ষে আমার যে লব্ধিত জ্ঞান যে অর্জন করেছি ট্রেনিংয়ের মাধ্যমে, দীর্ঘদিন কাজের মাধ্যমে, যে উচ্চ প্রযুক্তি ব্যবহার করে, বিশেষ করে স্মার্ট টেকনোলজি, এবং প্রত্যেকটি স্কুলে, কলেজে, মাদ্রাসায় সেখানে শ্রদ্ধেয় শিক্ষক যারা আছেন তাদের গুণগত মান, ছাত্রদের গুণগত মান, একটু সুশিক্ষা কীভাবে নিশ্চিত করা যায়, আমি সেখানে ট্রেনিং প্রোগ্রাম এনকারেজ করার জন্য সেমিনার, সিম্পোজিয়াম আমি সেখানে ব্যবস্থা করে এলাকার ভবিষ্যৎ প্রজন্ম যারা সঠিক শিক্ষা গ্রহণের মাধ্যমে যারা উচ্চশিক্ষা গ্রহণ করবেন, যারা মেধাবী হবেন, তারা বিশ্ববিদ্যালয়ে পড়বেন, ইঞ্জিনিয়ার হবেন, ডাক্তার হবেন, কেউ ক্যাডার সার্ভিস হবেন, কেউ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা হবেন। একটা জায়গায় যদি আলোকিত হয় তখনই যদি শিক্ষার প্রসার ঘটে। এরা যদি সুশিক্ষা অর্জন করতে পারে, সেই সুশিক্ষার মাধ্যমে মির্জাপুরের যে অভাব অনটন, যে উন্নয়ন ব্যাহত হয়েছে, অগ্রগতি ব্যাহত হয়েছে, স্বাধীনতার 54 বছর পরেও মির্জাপুর থেকে সরকারের কোনো
পদে মির্জাপুরের কেউ আসতে পারেনি। এ কারণে ঢাকার তো অত্যন্ত সন্নিকটে হলেও মির্জাপুর অনেক পিছিয়ে আছে। তা আমি মনে করি যে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য, আগামী প্রজন্মকে সুশিক্ষায় দেওয়ার জন্য যথাস্থানে জানি তারা পৌঁছাতে পারে, তাহলে পরে তারা আগামী দিনে মির্জাপুরের কাজ করতে সহায়ক হবে। একজন সচিব যদি থাকেন, একজন প্রধান প্রকৌশলী যদি থাকেন, একজন জেনারেল যদি থাকেন, তাহলে ওই এলাকা আলোকিত হবে, ওই এলাকার উন্নয়ন হবে এবং জনগণের চাহিদা আকাঙ্ক্ষা পূরণ হবে। আমি একজন পেশাজীবী হিসাবে আমি দুবাই ছিলাম, সেখানে আমি অনেক লোককে চাকরি দিয়েছি। আমি যদি না যেতে পারতাম তাহলে তো এটা সম্ভব ছিল না। আমি অনেক লোককে, যারা গরিব, যারা লেবার শ্রেণীর লোক, তাদেরকে আমি সেখানে নিয়ে গিয়ে আমি কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। বাংলাদেশের একটা ছোট দেশ, 18 কোটি মানুষের দেশ, এখানে কর্মসংস্থানের একটা বিরাট অভাব। আমি একজন পেশাজীবী হিসাবে এই টেকনোলজিকে ব্যবহার করে আমাদের যুব সমাজ যারা বেকার আছেন, যারা আগামী দিনে শিক্ষা দীক্ষা গ্রহণ করবেন, তাদেরকে যথাযথ ট্রেনিংয়ের মাধ্যমে আমি পেশাজীবী হিসাবে তাদেরকে টেকনিক্যাল হ্যান্ডস বিল্ড আপ করে, স্মার্ট টেকনোলজি ব্যবহার করে, আইটির মাধ্যমে, এআইয়ের মাধ্যমে কর্মসংস্থানের জন্য একটা গুরুত্বপূর্ণ অবদান আমি রাখতে চাই। এই গতানুগতিকভাবে আমি বলতে চাই না যে আমি এমপি হলে রাস্তাঘাট করব, কালভার্ট করব। এটি আমি মনে করি এমপির কাজ না। এটা যেন সরকারের নির্দিষ্ট ডিপার্টমেন্ট আছে, পৌরসভা আছে এবং উপজেলা পরিষদ আছে, প্রশাসন আছে, তারা দেখবেন। তার সাথে সাথে তদারকি করার জন্য ইনশাল্লাহ আমার মূল উদ্দেশ্য হচ্ছে নিউ আইডিয়া, ইনোভেটিভ আইডিয়া, নতুন টেকনোলজিকে ব্যবহার করে আগামী প্রজন্মকে সুশিক্ষায় প্রতিষ্ঠিত করে মির্জাপুরকে আলোকিত করতে চাই। যেহেতু বাংলাদেশের মানুষের একটি বড় অংশ যারা প্রবাসে থাকে এবং তাদের একটি ম্যান্ডেট রয়েছে যে তাদের ভোটের মাধ্যমে কোন দল নির্বাচিত হবে, তো এই প্রবাসীদের ভোটাধিকার থাকা উচিত বলে আপনি মনে করেন? দেখেন, প্রায় 1,40,00,000 বাংলাদেশি সারা বহির্বিশ্বে আমরা অবস্থান করছি। যে 17 কোটির মধ্যে 1,40,00,000 একটা বিরাট সংখ্যা। ভোটের অধিকার, জন্মের অধিকার, নাগরিকের অধিকার, এই অধিকার আদায়ের জন্য আপনারা জানেন যে হুদা কমিশন যখন ছিলেন, আমি বহির্বিশ্বের পক্ষ থেকে আমি এই দাবি উপস্থাপন করেছিলাম শেরেবাংলা নগরে নির্বাচন কমিশনে। হুদা কমিশন সাহেবের প্রত্যেক মেম্বার সেখানে উপস্থিত ছিলেন। আমার নেতৃত্বে প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য, প্রবাসীদের ভোট দেওয়ার জন্য এবং প্রবাসীদের ভোটে অংশগ্রহণ করার জন্য জোরালো দাবি জানাচ্ছি। এবং আমি তখনও দাবি জানিয়েছিলাম, আমি সংবাদপত্র প্রতিদিন চ্যানেল আইর যে প্রোগ্রামটা হয় মতিউর রহমান সাহেবের উপস্থাপনায়, আমি সেখানে উপস্থিত হয়ে এই দাবিটা উপস্থাপন করেছিলাম। আমরা অত্যন্ত জোরালোভাবে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে শুধু ভোটার না, আমরা ভোট দিতে চাই, ভোটার হতে চাই, ভোটে অংশগ্রহণ করতে চাই। এ কারণেই বাংলাদেশের সংসদে 300 আসনে যখন নির্বাচিত হয়ে তারা সংসদে বসেন, তখন প্রত্যেক এমপি সাহেব তার এলাকার কথা বলেন, তাদের নিজেদের সমস্যার কথা বলেন। কোনো এমপি সাহেব যেহেতু প্রবাসীদের নেই, প্রবাসীদের পক্ষ থেকে কেউ কোনো কথা বলেন না। ফলে এই যে 1,40,00,000 মানুষের চাহিদা এবং অভাব অনটন সমস্যাগুলি, এগুলো যথাযথভাবে উপস্থাপিত হচ্ছে না। আমি এখানে কোটা সিস্টেম বলতে চাই না, কিন্তু অধিকার নিয়ে বলি, বাংলাদেশের নাগরিক হিসেবে এটি আমাদের অধিকার যে আমরা ভোটার হতে চাই, ভোট দিতে চাই এবং নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে আমাদের 1,40,00,000 মানুষের যে অভাব আছে, যে চাহিদা আছে। কারণ আপনারা জানেন, যারা প্রবাসে থাকে তাদের একটা বিরাট সংখ্যক পরিবার এদেশে থাকে, তারা নিরাপত্তাহীনতায় থাকে, তাদের মেয়েরা লাঞ্ছিত হয়, ছেলেরা অনেক সময় লেখাপড়া করতে পারে না বিভিন্ন পরিবেশের কারণে। তা আমরা সেখানে দাবি রাখতে চাই যে আমাদের প্রজন্ম, আগামী যে প্রজন্ম আমাদের হবে, বিশেষ করে যারা প্রবাসী, তারা যেন যথাযথভাবে অধিকার নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, থাকতে পারে। কারণ বাবার অনুপস্থিতিতে, বড় ভাইয়ের অনুপস্থিতিতে তার মন খারাপ থাকে, তারা হয়তো যথাযথভাবে তাদের অধিকার আদায়ে সচেষ্ট হতে পারে না। সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি বলতে চাই যে আগামী 26 নির্বাচনের আগেই যে কোনো অবস্থার প্রেক্ষিতেই বহির্বিশ্বের যারা আছে সকলকে ভোটার করতে হবে, ভোটের অধিকার দিতে হবে। ভোট দিতে চাই এবং নির্বাচনে অংশগ্রহণ করে জাতীয় সংসদে আমরা যেতে চাই। কিভাবে হবে
আইন পরিবর্তন করতে হবে। আমরা প্রস্তাবনা দেব, যারা বিশেষজ্ঞ আছেন তাদের সাথে কথা বলবো, তাদের সাথে বলবো কোন প্রক্রিয়ায় আমাদের প্রতিনিধিত্ব সংসদে নিশ্চিত করা যায়, তারা বসুক। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি দাবি জানাচ্ছি নির্বাচন কমিশন এবং বিশেষজ্ঞ যারা আছেন, তারা আমরা প্রবাসী যারা নেতা আছি, শুধু বিএনপি না, আমাদের অনেক পেশাজীবী আছেন, বিএনপি আছেন এবং শিক্ষাবিদ আছেন, আমরা সকলে মিলেই এই বিষয়টি সমাধান চাচ্ছি। আমাদের আর প্রবলন নয়। আজ প্রায় 15 বছর যাবৎ আমরা শুনতেছি আমাদেরকে ভোটার করা হবে। এটি আমাদের চূড়ান্ত চাহিদা এবং দাবি যে এই নির্বাচনের আগে আমাদেরকে ভোটার করতে হবে, ভোটে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে এবং নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। এটি আমাদের প্রাণের দাবি। সর্বশেষ যদি বলতেন যে আপনার প্রচারণায় কোন বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে এবং টাঙ্গাইল ৭ মির্জাপুরবাসীর জন্য আপনি কি বলতে চান, আমাদের ক্যামেরার মাধ্যমে যদি বলতেন। আমি মির্জাপুরবাসীর দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা দেখেছেন স্বাধীনতার 14 বছর পরেও মির্জাপুরের জনগণের চাহিদা, প্রত্যাশিত আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি। কারণ আমরা শ্রদ্ধার সাথে বলছি, যারা ইতিপূর্বে নির্বাচিত হয়েছেন তারা হয়তো যোগ্য ছিলেন, কিন্তু মানুষের যে চাহিদা, যে প্রত্যাশা আকাঙ্ক্ষা, এটি হয়তো তার পূরণ করতে সক্ষম হয়নি। এই কারণেই যে একজন মন্ত্রী পরিষদের সদস্য যদি একটি এলাকা থেকে না থাকে, তাহলে ওই এলাকার উন্নয়ন, অগ্রগতি এবং শিক্ষা এবং সামগ্রিকভাবে সামাজিক উন্নয়ন নিশ্চিত হয় না। আমি অনুরোধ জানাবো আগামী নির্বাচনে আমাদের মির্জাপুরবাসী এমন একজন যোগ্য প্রার্থীকে, ক্লিন ইমেজের একজন প্রার্থীকে মনোনয়ন করে তাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করে যাতে সংসদে নিয়ে মির্জাপুরবাসীর উন্নয়ন নিশ্চিত করবেন, এটা আমার প্রত্যাশা। কারণ জনগণ 24-এর গণ আন্দোলন, এই আন্দোলনের মাধ্যমে মানুষ প্রত্যাশা করে একটি পরিবর্তন। সেই পরিবর্তনে সমাজে একটি ধারণা আছে রাজনীতি মানেই চাঁদাবাজ, মাস্তান, সন্ত্রাসী, টেন্ডারবাজি, এগুলি থেকে বেরিয়ে আসতে হবে। আমি একজন স্বচ্ছ ক্লিন ইমেজের পেশাজীবী হিসাবে আমি প্রত্যাশা করছি এবং আশা রাখছি মির্জাপুরের মানুষের যে ইচ্ছা আকাঙ্ক্ষা, আগামী দিনে একজন যোগ্য ক্যান্ডিডেটের উপস্থিতিতে এবং তাকে নির্বাচিত করে তাদের প্রতিনিধি হিসেবে যাতে সংসদে পাঠিয়ে মির্জাপুর এলাকার যে উন্নয়ন, যে অগ্রগতি, যে চাহিদা, যে অভাব অনটন, এগুলো সমস্যার সমাধানের জন্য আমরা জানি সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং আপনাদের সকলের প্রতি আমার সালাম রইল। আপনারা নির্ভয়ে ভোট দিবেন, ভোট কেন্দ্রে আসবেন এবং স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল মির্জাপুর সহ সারা বাংলাদেশে নির্বাচিত হয়ে সরকার গঠন করে দীর্ঘদিনের প্রত্যাশিত আকাঙ্ক্ষা, আশা, অভাব, অনটন, অভিযোগ, আপনাদের নির্যাতন হয়েছেন, আপনারা কাজ করতে পারেন নাই, ব্যবসা বাণিজ্য করতে পারেন নাই, আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ইনশাআল্লাহ বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে বিগত 15 বছরে আপনারা যে কষ্ট, নির্যাতন, জেল জুলুম সহ্য করেছেন, আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর সুষ্ঠু বিচার করব এবং আপনাদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন ইনশাআল্লাহ আমরা প্রত্যাশা করি আমাদের নেতা তারেক রহমান সাহেব রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে প্রত্যেকটি কাজের একটা ইতিহাস আমাদের কাছে আছে, এগুলা লিপিবদ্ধ করা হয়েছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আমরা ইনশাআল্লাহ আস্থায় নিয়ে আসব এবং তাদের ক্ষতিপূরণ এবং তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায় সে ব্যাপারে আমরা দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ। জি, অনেক ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য এবং আশা করছি যে আপনি যদি নির্বাচিত হন তাহলে মির্জাপুরবাসী এবং টাঙ্গাইল ৭ আসনের যারা রয়েছেন তারা অনেক উপকৃত হবেন। আপনাকে অশেষ ধন্যবাদ। আমার মির্জাপুরবাসীকে প্রতি সালাম রইল এবং তাদের প্রতি আমার বিনীত অনুরোধ রইল, আগামী নির্বাচনে দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে ধানের শীষে ভোট দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে আপনারা নির্বাচনের মাধ্যমে জয়যুক্ত করে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবেন, এই আশঙ্কা রেখেই আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।